অসীম সংখ্যক মানে অসংখ্য, যা তুমি কল্পনা করছো তার থেকেও বেশি সংখ্যক সংখ্যা বা টুকরো টুকরো জিনিসকে যোগ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। প্রশ্ন মাথাতে আসতে পারে আমরা কেন যোগ করব, কি কাজে আসবে। প্রথম উদ্দেশ্য তোমাদের পরীক্ষাতে আসবে, সেই জন্য তোমাদের পড়তে হবে। দ্বিতীয় উদ্দেশ্য তোমরা যখন পড়তে থাকবে তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে দেখো দুটো গ্রাফ আমি এঁকে রেখেছি। আচ্ছা, তার আগে বলি আমি রিজওয়ানা আক্তার, আমি তোমাদের ভৌত বিজ্ঞান পড়াই। ক্লাস 11 এর জন্য আমি প্লে লিস্ট আরম্ভ করে দিয়েছি, ভৌত রাশি পরিমাপ ও মাত্রা। আশা করবো তোমরা সকলে ভিডিওটা দেখেছো, মানে ভিডিওটা বলতে অনেকগুলো ভিডিও ছিল, প্লে লিস্ট ওয়াইজ সমস্ত ভিডিও তোমরা দেখেছো। এবং তারপরে একমাত্রিক গতি অবকলন চ্যাপ্টারটি অবকলন পার্টি দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবে। আজ আচ্ছা, এই দুটো গ্রাফ এখানে আমি রেখেছি। প্রথম গ্রাফটা দেখো, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। এই গ্রাফটার প্রকৃতি কি, সরল রেখা, কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা নয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সমীকরণ অনুযায়ী এই গ্রাফটা এসছে। এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় এই গ্রাফ বা এই লেখচিত্রের আন্ডারে এই ক্ষেত্রফলটা বার করো, এটা তোমাকে বার করতে বলো। তোমরা ছোটবেলা থেকে ক্ষেত্রফল বার করে এসছো, না মনে থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে বার করব। দেখো, আমরা কি করব, এই পুরো অঞ্চলটাকে, এই পুরো জায়গাটাকে দুটো সিমেট্রিক্যাল অঞ্চলে ভাগ করে দেবো। কি পেলাম, একটা আয়তক্ষেত্র পেলাম, একটা ত্রিভুজ পেলাম। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, দুটোকে যোগ করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়, দৈর্ঘ্য কোণিত প্রস্থ। দৈর্ঘ্য কোণটা দেখো 0 থেকে 10, 10, প্রস্থ হচ্ছে 5, 5 কত হলো 50। এটা হাফ ভূমি, ভূমি কত 10 ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা কত হবে, এই জায়গাটা যেটা এই ত্রিভুজটা নিচ্ছি, এই উচ্চতাটা কত হবে, এটা 10, এটা 5, তাহলে এটা কত হবে 5 লিখলাম, 25 এলো। এবার দুটোকে যোগ করব, কত হবে 50 প্লাস 25, 75। এটা যদি মিটার থাকতো তাহলে মিটার স্কোয়ার, সেন্টিমিটারে থাকতো তাহলে সেন্টিমিটার স্কোয়ার। আশা করব কিভাবে ক্ষেত্রফল বার করতে হয় সেটা আমি বোঝাতে পেরেছি, তোমরা তো জানতে। রিক্যাপ করে দিলাম। এবার এই গ্রাফটা দেখো, এই লেখচিত্রটা দেখো। এই লেখচিত্রটা সব ভ্যালুগুলো একই আছে, 0, 10, 5, 10 একই রকম। পার্থক্য হচ্ছে এটা সরল রৈখিক ছিল, এটা হচ্ছে বক্ররেখা। এর ক্ষেত্রে তোমাকে যদি ক্ষেত্রফল বার করতে বলা হয়, তুমি ক্ষেত্রফল এভাবে ত্রিভুজ এবং আয়তক্ষেত্রে ভেঙে বার করতে পারবে না। তাহলে আমাকে অন্য কোনো পদ্ধতি মাথায় আনতে হবে। পদ্ধতি কি দেখো, তার আগে এটা শোনো, তোমরাই বলো, উত্তর দাও। আমরা এই পৃথিবীতে বসবাস করি, পৃথিবী অনেক বড়, গোলক আকার। তোমরা ছোটবেলা থেকে পড়েছো, বাট গোলক আকার নয়, উপবৃত্তাকার, মানে যেটা হয় বাদ দাও, তুমি গোলক আকার ধরো এখন। তাহলে এই গোলকের খুব ক্ষুদ্র জায়গাতে আমরা আছি, খুব ক্ষুদ্র, যেখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ধরে নাও। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝখানে যে এইটা, এটা কি বক্র মনে হয়? মনে হয় না। কি মনে হয়? সরলরেখা। তার কারণ বিশাল বড় জায়গা, তার মধ্যে খুব ছোট জায়গাতে আমরা রয়েছি, তাই যখন চলছি তখন আমাদের বক্ররেখা ফিল হয় না, আমরা ভাবি আমরা সরল একটা সমতল বরাবর আমরা চলছি। ঠিক সেরকম আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই লেখচিত্রের আন্ডারের ক্ষেত্রফল বার করব। তোমরা বলবে কিভাবে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে বার করতে পারি। অনেকের মাথাতে ক্লিকও করেছে যে কিভাবে করতে পারে, অনেকে বুঝতে পারছে না, কারণ মনোযোগ অন্য জায়গাতে আছে। যাই হোক, কি করব আমরা, একই রকম কিছু ছোট ছোট টুকরো টুকরো ক্ষেত্রফল আমরা খুঁজব, এবং এরকম অসংখ্য টুকরো টুকরো ছোট্ট ছোট্ট ক্ষেত্রফল যোগ করে আমরা এই পুরো লেখচিত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। এবার যে ছোট ছোট টুকরো টুকরো বলছি সেগুলো কিভাবে কল্পনা করব সেটা দেখা যায়। আমরা কি করছি, খুব ছোট ডিএক্স, ডিএক্স মানে কি, এই পুরোটা তো এক্স অক্ষ বরাবর, ডিএক্স মানে হচ্ছে খুব ছোট একটা রেখা নিলাম,
ডিএক্স, খুব ক্ষুদ্র ডিএক্স, ডিএক্স বলেছি। এবার এই পয়েন্টটার একটা লম্ব টানলাম, যেহেতু মার্কার পেনটা খুব মোটা তাই এরকম মনে হচ্ছে, তুমি যদি খুবই সরু সুচালো পেন্সিল দিয়ে করো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই পয়েন্টটা লক্ষ্য করো, পুরোটা বক্ররেখা। এই বক্ররেখার খুব ছোট দুটো পয়েন্ট পাশাপাশি থাকলে কি হবে? সরলরেখা মনে হবে। এবার এটা কি ছিল? ডিএক্স ছিল। এটাকে ধরে নাও y1। y1 কেন ধরলাম? কারণ যত এদিক এদিক যাবো তত কি হবে? ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা বাড়ছে বা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন করছে। তাই y1, তারপর y2, এভাবে y1 y2 y3 করে অসংখ্য এই আকৃতির ক্ষেত্রফল আমরা নেব। তাহলে এই যে আকৃতিটা পেলাম এর ক্ষেত্রফল কত হবে? এটা কি আয়ত আকৃতি, আয়তকার, ক্ষেত্রফল কত হবে? y1 dx। এটুকু ক্লিয়ার? বোঝাতে পারছি? তাহলে এরকম অসংখ্য dx এর আমরা আয়তক্ষেত্র নেব। অসংখ্য হবে, অসীম সংখ্যক হবে। এই ডিএক্স তুমি যা কল্পনা করছো তার থেকেও ছোট। হিন্দিতে বলে না তোমারি সোচ সে ভি ছোটি, তো তুমি যা চিন্তা করছো তার থেকেও ছোট, তোমার কল্পনার বাইরে গিয়েও ছোট। এরকম ছোট ছোট অসংখ্য এই যে এঁকেছি এইটার থেকেও ছোট, এরকম ছোট ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অসংখ্য ক্ষেত্রফল যোগ করব আমরা। এটা হচ্ছে y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx। তোমরা বলবে dx এ কেন নিলাম? dx খুব ক্ষুদ্র, আমি প্রস্থটাকে একই রাখছি, y1টা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এরকম করে ডট 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 ইনফাইনাইট। এবার এই পুরো জিনিসটাকে ম্যাথের ভাষা, মানে ফিজিক্সের ভাষায় হচ্ছে ম্যাথ, তো সেই ম্যাথ হিসেবে কিভাবে প্রকাশ করব? এরকম চিহ্ন, এটাকে বলে ইন্টিগ্রেশন করছি আমরা, অন্তর্কলন করছি, তার চিহ্ন হচ্ছে এরকম সাপের মতো। এবার কত হলো? y dx। তাহলে এই পুরো লেখচিত্রের ক্ষেত্রফল কত বেরোলো? ইন্টিগ্রেশন y dx। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে y ভার্সেস x লেখচিত্রের ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। এর আগের লেকচারে যখন y ভার্সেস x লেখচিত্রের নতি বার করছিলাম তখন আমরা কি করছিলাম? ডিফারেন্সিয়েশন বা অবকলন করছিলাম। নতি বার করতে গেলে অবকলন, ক্ষেত্রফল বার করতে গেলে করব। এবার তোমাদের প্রশ্ন হবে, এটা তো বুঝলাম অবকলন বলে, কিন্তু যখন অঙ্ক করব তখন আমরা কি কষবো, এর ভ্যালু কি বেরোবে, এর উত্তর কি বেরোবে? তার জন্য তোমাদের বেসিক কিছু ফর্মুলা মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই অনুযায়ী তোমাদের ফিজিক্সের জন্য যত টাকা কাজে লাগবে। এছাড়া ম্যাথে তো প্রচুর আছে, তোমরা যখন অঙ্ক করবে তখন অন্তকলন একটা পুরো চ্যাপ্টার, সেখানে কত টপিক কত কিছু, সেগুলো সব তোমাদের পড়তে হবে। কিন্তু ফিজিক্সে পদার্থবিদ্যার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আজ এই লেকচারে করব, ঠিক যেমন অবকলনে করেছিলাম। তো ঝটপট এটা লিখে নাও, আমি মুছে দেবো এবং বেসিক কিছু ফর্মুলা এখানে লিখবো, তোমাদের বোঝাবো। বলতে বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে তোমাদের, এই ছাড়া কিছু আর করার নাই। ঠিক আছে? দেখো আমরা 4টা ফর্মুলা এখানে লিখে রেখেছি, আমরা বলতে আমি লিখে রেখেছি। এবার দেখো কি হয়। প্রথমে আমি 4 নম্বর ফর্মুলাটাই বোঝাচ্ছি। দেখো dx কে ইন্টিগ্রেশন করছি, মানে হচ্ছে এরকম অসংখ্য dx আছে, অসীম সংখ্যক dx আছে এখান থেকে এই পর্যন্ত, এটা x অক্ষ। হ্যাঁ, তাহলে অসীম সংখ্যক dx কে যোগ করলে কি হবে? x বেরোবে, তাই তো? তাহলে dx এর ইন্টিগ্রেশন বা x বেরোবে। এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে তোমাদের প্রশ্নে এটা ডিফাইন করে দেয় নাই কোথা থেকে কোথা, মানে এটা ধরো 0, এটা ধরো 10 হলো। এবার তোমাকে এরকম অসংখ্য ডিএক্স এর যোগফল বার করতে বলেছে, কিন্তু বলে দেয় নাই কোথা থেকে কোথা। তোমাকে বলে দেয় নাই 0 থেকে 10 পর্যন্ত যোগ বার করো,
কোনো লিমিট দেয় না। লিমিট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে উত্তরের সঙ্গে একটা ধ্রুবক যোগ করতে হয়, কনস্ট্যান্ট যোগ করতে হয়। যদি তোমাকে লিমিট বলে দিত, যদি বলে দিত 0 থেকে 10 পর্যন্ত ডিএক্স কে যোগ করো, সেক্ষেত্রে তোমার উত্তর বেরোতো 10, শুধুমাত্র এক্স বেরোতো, এবং সেই এক্সে তুমি কি বসাতে, 10 বসাতে, তোমার উত্তর বেরোতো 10, তোমাকে সি তখন যোগ করতে হতো না। তাহলে লিমিট যদি না বলে দেওয়া থাকে, কোথা থেকে কোথা পর্যন্ত যদি বলে না দেওয়া থাকে, সেক্ষেত্রে ফলনের রেজাল্ট বা উত্তর যেটা বের হবে তার সঙ্গে ধ্রুবক পদ যোগ করতে হবে, মানে সি যোগ করতে হবে। এইটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। আর যদি লিমিট বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তখন আমরা বলবো নির্দিষ্ট সমাকলন, ডেফিনাইট ইন্টিগ্রেশন। আচ্ছা, ডিফারেন্সিয়েশন বা অবকলনে যখন করেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর অবকলন, তখন কি বেরিয়েছিল, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা রাশি, হ্যাঁ, যাকে তুমি সমাকলন করো, সমাকলন করো বা অবকলন করো, তোমার উত্তর ই টু দি পাওয়ার এক্স আসবে। যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন, কোথা থেকে কোথাও বলে দেয়নি, ধ্রুবক পদ যোগ করতে হবে। এবার এটা লক্ষ্য করো, এটা আমরা যখন অবকলন করছিলাম এক্স টু দি পাওয়ার এন এর, তখন কি করছিলাম, ফর্মুলা এনটাকে পাশে রাখছিলাম আর কি করছিলাম, 1 বিয়োগ করছিলাম। এইখানে কি হবে, এইখানে হবে এক্স, এন এর মানতে, এক্স এর মানতে এন আছে, 1 যোগ করবে বাই এন প্লাস, যেহেতু অনির্দিষ্ট সমাকলন তাই ধ্রুবক পদ যোগ করবে। কিন্তু একটা এক্সেপশন বা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এন কে -1 রাখা যাবে না। এন -1 রাখলে উত্তর অন্য কিছু আসবে, এটা তোমরা যখন অঙ্ক করবে তখন বুঝতে পারবে। এন যখন -1 হবে তখন উত্তর কি হবে, এটা মানে কি দাঁড়াচ্ছে, 1/x dx কত হবে, লগ, ন্যাচারাল লগ মড x প্লাস সি। আশা করবো তোমরা এই 4টা ফর্মুলা খাতাতে নোট করেছো এবং এটা প্রত্যেকদিন তোমরা প্র্যাকটিস করবে। এর ফলে তোমাদের ইন্টিগ্রেশন যখন করবে ফিজিক্সে, যখন তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। এরপরে আর কিছু আছে সেটা করে নাও, দেন ছুটি। কিছু ফাংশন আমরা এখানে করব, আরো অনেক আছে যেগুলো আমি এখানে করাবো না, তোমাদেরকে ওটা প্র্যাকটিস করতে হবে। তোমরা বই দেখে নেবে, বই আছে, বা আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। এটা দেখো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করছি, কি হবে, এটা মাইনাস কস এক্স, আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন তাই প্লাস সি। কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স আর প্লাস। তোমরা লক্ষ্য করে দেখো, যখন আমরা সাইন এক্স এর অবকল করছিলাম, ডিফারেন্সিয়েশন করছিলাম, তখন কি বেরোচ্ছিল, যখন কস এক্স এর অবকল করছিলাম তখন কি বেরোচ্ছিল, মাইনাস সাইন। লক্ষ্য করো, এটা ভালো করে লক্ষ্য করো, সাইন এক্স এর অবকলে কস এক্স আসছিল, আর কস এক্স এর ইন্টিগ্রেশনে সাইন এক্স আসছে। আবার এটা লক্ষ্য করো, কস এক্স এর অবকলে মাইনাস সাইন এক্স আসছে, আর সাইন এক্স এর অবকলে এই মাইনাসটা এদিকে মাইনাস কস এক্স আসছে। তাহলে অবকলন আর সমাকলন বা যা বলবে ইন্টিগ্রেশন কি উল্টো। এটাকে সমাকলন করে যা উত্তর আসছে সেই উত্তরটার অবকলন করলে প্রশ্নটা চলে আসবে। এটাই হলো বিষয়বস্তু। তোমরা যদি চাও যে এটাকে কেন হচ্ছে, কেন এটার উল্টো এটা হচ্ছে, তার প্রমাণ আমি একটা ছোট্ট ক্লিপ শর্ট এর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা যদি চাও কমেন্ট অবশ্যই করবে। আচ্ছা, তো এই দুটো হলো, বাকিগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। এবার যখন আমরা অবকলন পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যখন যোগ হচ্ছিল তখন কিভাবে হচ্ছিল, বিয়োগ হচ্ছিল তখন কি হচ্ছিল, দুটো রাশি যখন ভাগ করছিলাম বা যখন গুণ করছিলাম তখন কি হচ্ছিল, করেছিলাম। ঠিক সেরকম এখানেও করবো। দেখো, যোগ লিখে যোগ আকারে আছে, এবার আমরা সমাকলন করবো। দেখো,
এটা একটা রাশি, এটা একটা রাশি, কি করব, এইটাকে একবার সমাকলন করব, ইন্টিগ্রেট করব, এটাকে একবার করব, এটাকে ইন্টিগ্রেট করো, ফর্মুলাতে বসাও, কত হবে 2+1/2+1 প্লাস এটা কত হবে, যেটা অনির্দিষ্ট সমাকলন তাই প্লাস সি। তাহলে এই হলো তোমার উত্তর। যোগ আকারে করলে ওই একই রকম, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করবো, ইন্টিগ্রেশন তারপর যোগ করবো, ঠিক আছে। তো দেখো এখানে x sin x এর ইন্টিগ্রেশন করতে হবে। এখানে x এবং sin x দুটো গুণ আকারে আছে, যোগ আকারে দেখিয়ে দিচ্ছি, যোগ আকারে যেরকম হবে বিয়োগ আকারে সেরকম হবে, একই জিনিস। গুণ আকারে আর ভাগ এখানে হয় না। আচ্ছা, ভাগের কোনো নিয়ম না এক্সট্রা, সেক্ষেত্রে তোমাকে করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। ওটা দেখা আছে আগে। এটা হচ্ছে ইউভি ফর্মুলা। ফর্মুলাটা হবে ইউটাকে বাইরে রেখে প্রথমে ভিটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস ইন্টিগ্রেশন, এই যে ইউটাকে বাইরে রেখেছিলে এটাকে এবার ডিফারেন্সিয়েট করবে, করলে এবার আর একবার ইন্টিগ্রেশন করে এটা যেটা করলে সেটা নিয়ে কি হলো, ইউভি ফর্মুলা বারবার প্র্যাকটিস করে হলো। ইউটাকে বাইরে রেখে ভিটাকে ইন্টিগ্রেট করলাম, দিয়ে মাইনাস করলাম, এবার যাকে বাইরে রেখেছিলাম তাকে কি করলাম, অবকল করলাম, ডিফারেন্সিয়েট করলাম, আর এখানে যেটা রেখেছিলাম সেটাকে গুণ করে দিলাম এর সাথে, অবকলের সাথে। এবার পুরোটাকে আবার ইন্টিগ্রেট করি, এখানে করো, দেখো এখানে ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে সাইন এক্স, বসো, ইউটাকে বাইরে রাখো, সাইন এক্সকে ইন্টিগ্রেট করো, মাইনাস করো, এটা করো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, পুরোটাকে এটা করো, এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস এক্স, মাইনাস এটা কত 1 আর এটা কত মাইনাস প্লাস কস এক্স। এবার এখানে করো মাইনাস এক্স কস এক্স। এবার এই পুরোটাকে ইন্টিগ্রেট করো, কত হবে, এই হলো তোমার উত্তর। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাও। এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করো, দিয়ে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, বেশি জটিল করবো না ভিডিওটাকে। এরপরে আশা করবো আজকে যতটুকু করালাম ততটুকু তোমাদের মাথাতে ঢুকেছে এবং তোমরা বুঝতে পেরেছো। খুব বেশি জটিল না, অঙ্ক আছে, অঙ্ক আবার প্র্যাকটিস করলেই আসবে ধারস্থ, কারণ তোমরা ক্লাস 10 তো অঙ্ক করেছো, 11-এও করবে, 12-এও করতে হবে। সুতরাং অঙ্ক করতে গেলে একটু সময় দিতে হবে, আর সেই সময়টা দিলেই তোমাদের ভৌত ফিজিক্সটা শক্ত হবে ইন দ্য সেন্স পারবে ভালো করে। বেশ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো, বেস্ট অফ।